নিজ নিজ অবস্থান থেকে সবাইকে রাষ্ট্র গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীতে দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানোর, দেশ গঠনের ও সহযোগিতার রাজনীতি। তার শাহাদাত বার্ষিকীতে এটাই বিএনপির শপথ বলে মন্তব্য করেন তিনি। ইউসুফ আলীর রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দিনব্যাপী দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণের আয়োজন করে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ১৬টি স্থানে আয়োজিত এসব কর্মসূচিতে সকাল থেকে পর্যায়ক্রমে যোগ দেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাবে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু আমাদেরকে আরেকটি শিক্ষা দিয়ে গিয়েছেন, সেটি হচ্ছে দেশ কিভাবে গঠন করতে হবে এবং কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যু বার্ষিকী বা শাহাদাত বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। তারেক রহমান বলেন, দেশ পরিচালনায় বিএনপিকে জনগণ যে দায়িত্ব দিয়েছে তা পালনে সবাইকে সহযোগিতা করতে হবে। বিগত 12 তারিখের নির্বাচনে আল্লাহর রহমতে এই দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। অন্যান্য কাজের পাশাপাশি মানবিক কাজ করে বিএনপি জনগণের হৃদয়ে স্থান করে নিতে চায় বলেও উল্লেখ করেন তিনি। আমরা চেষ্টা করি এই দিনটিতে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা প্রতিবারের মতন আজও চেষ্টা করেছি, এরকম অনেকগুলো জায়গায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দুস্থ অসহায় মানুষ যারা আছে, আমাদের যতটুকু আমাদের পক্ষে সম্ভব, যতজনের জন্য সম্ভব আমরা চেষ্টা করেছি। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, শুধু দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি যে কাজ করে যাচ্ছে, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মী জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করেন। এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদলীয় শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের প্রতীক ছিলেন জিয়াউর রহমান। মাহবুব সুকাতের রিপোর্ট। ১৯৭১-এ মেজর জিয়ার এই ঘোষণার মধ্য দিয়েই স্বাধীনতাকামী মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সশস্ত্র মুক্তির লড়াইয়ে। ১৯৭৫-এর গভীর সংকটে উদ্ধারকর্তা হিসেবে সিপাহী জনতার অভ্যুত্থানে আবারও সামনে আসেন জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম। এরপর মাত্র ৩.৫ বছরে দেশ পরিচালনায় তলাবিহীন ঝুরির বদনাম থেকে দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে ব্যর্থ এক সামরিক অভ্যুত্থানে নিহত হন ক্ষণজন্মা সেই পুরুষ, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে শহীদ জিয়ার সমাধিস্থল রাজধানীর শেরেবাংলা নগরে আসেন তারই জ্যেষ্ঠ পুত্র, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হিসেবে সমাধিতে আলাদাভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করেন তিনি। পরে সমাধিস্থলে ওলামা দলের কুরআন খতমেও অংশ নেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ জিয়ার দেখানো পথেই দল এবং দেশ পরিচালনার কথা জানান দলের মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা এই সুখকে শক্তিতে পরিণত করেছি। আগামী দিনেও ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী, ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী শহীদের
প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই। তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি, আমরা উৎপাদনের কাজ করছি। আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি বাংলাদেশে ইতিমধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। তারেক রহমানের নেতৃত্বে জনপ্রত্যাশা পূরণে কাজ করার কথা জানান অন্য নেতারাও। বহুদলীয় গণতন্ত্রের যে চর্চা অনুশীলন সেইটা মজবুত এবং এদেশের দুঃখী মানুষ তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। আবার একটি স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, সে স্বপ্ন আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাধ্যমে বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। আমার চাওয়া হলো আবার আমরা যেন সবাই মিলেমিশে একত্রে সুন্দরভাবে দেশটা করে তুলতে পারি। আজকের এই দিনটাকে স্মরণ করেই বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা বিশ্বাস করি যে আমরা বাংলাদেশ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্নে যে জায়গায় ছিল সেই জায়গায় ইনশাল্লাহ আমরা যেতে পারব। দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকীতে সমাধিস্থলে ঢল নামে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। জাতীয় জীবনের সকল সংকট, সংগ্রাম আর বিনির্মাণে শহীদ জিয়ার দেখানো পথে এগিয়ে যেতে চায় বিএনপি। দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকীতে নেতাকর্মীদের প্রত্যয় এবং আকাঙ্ক্ষা ইস্পাত কঠিন গণঐক্য গড়ে তুলে জনগণের প্রত্যাশিত সরকার পরিচালনা করবে বিএনপি। মাহবুব সৈকত, মাই টিভি, জিয়া উদ্যান, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যার পর গুম করার চেষ্টা করা হয়েছিল, তবে তিনি আজ দেশের গুরুত্বপূর্ণ স্থানে সমাহিত আছেন। সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযুদ্ধের নায়ক, যুদ্ধস্থলে যার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যিনি প্রথম রিভোল্ট করেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছেন। সেই পথ আজকে আমরা ফিরে পেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে সেই পথ ফিরে পেয়েছি। আজকে দেশ সেদিকে চলেছে। দেশ গড়ার যে স্বপ্ন শহীদ জিয়ার ছিল, সেই স্বপ্ন আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে যাচ্ছি। 6 নবজাতকের মৃত্যুতে আলোচিত 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা এবং বাণিজ্যিক বেকারির সন্ধান পাওয়া গেছে। হাসপাতালটি আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নিজেই এই অনিয়ম হাতে নাতে ধরে ফেলেন। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন নোংরা পরিবেশে বেকারি চলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী এবং এর পেছনে থাকা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে 6 শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন 3 জন দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। শাহাদাত হোসেনের রিপোর্ট। রাজধানীর মগবাজারে অবস্থিত 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আলোড়ন সারা দেশে। ভয়ঙ্কর এই ঘটনার সুষ্ঠু তদন্তে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পর জানা যাবে মৃত্যুর আসল রহস্য। শনিবার প্রতিবেদনটি দেওয়ার কথা থাকলেও তা 3 জন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা অত্যন্ত সিরিয়াসলি জিনিসটাকে নিয়েছি এবং এটার সঠিক তদন্ত বের করে আমরা মেডিকেল সায়েন্সের যতটুকু পর্যন্ত এটাতে শাস্তিযোগ্য অপরাধ হয় ততটুকু পর্যন্ত আমরা কাউকে ছাড় দেব না। একটা মায়ের রিকোয়েস্টে 2টা থেকে 4টা পর্যন্ত এসিটা বন্ধ ছিল, ঘরে কোনো ভেন্টিলেশন সিস্টেম ছিল না। কথাগুলি এসে সবই আমি রিপোর্টে দেখেছি, পয়েন্ট যেগুলি অবজার্ভ করা হয়েছে দেখেছি। ওয়ানলি ল্যাকিং মায়ের স্টেটমেন্টটা পাইলে উই ক্যান রিচ এট দ্য কনক্লুশন এবং আমরা আপনাদের মোকাবেলা হবে। এদিকে বিকেলে হঠাৎ পরিদর্শনে 8 দিন হাসপাতাল যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বেশ কিছু অনিয়ম নিজের চোখে দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে। আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যে কোনো কারণে হোক হয়েছে, এগুলি ইরেগুলারিটিস। আমরা এগুলি ক্লোজলি এখন থেকে মনিটর করব। পানিও দেখতে পেয়েছি, আমরা পাঠাবো। আমরা পানিটা লকড ওয়াটারটা জমাট পানিটা এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি,
এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেব। অন্যদিকে গণমাধ্যম কর্মীরা 8 দিন হাসপাতালে প্রবেশ করতে চাইলে মারমুখী আচরণ করেন সেখানকার কর্মীরা। শাহাদাত হোসেন, মাই টিভি, ঢাকা। ঈদুল আজহার তৃতীয় দিনেও বাড়ি ফিরছেন রাজধানীবাসী। বাস টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে দিনভর ছিল ঘরমুখো মানুষের ভিড়। আবার ছুটি কাটিয়ে অনেকেই ফিরতে শুরু করেছেন কর্মস্থলে। আরো জানাচ্ছেন রাকিব হাসান। এখনো শেষ হয়নি ঈদ যাত্রা। ঈদুল আজহার তৃতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড়। তৃতীয় দিনের ট্রেন যাত্রায় বেশিরভাগ মানুষই ছিল নিম্ন আয়ের, যারা কুরবানির মাংস নিয়ে বাড়ি ফিরছেন। হ্যাঁ, মাংস উঠাইছি, আমরা গরিব মানুষ না উঠাইছি। অটো রিক্সা চালাই যাইতেছি, আবার কাল্লা দিন পরে আইব। এখন কেন যাচ্ছেন বাড়িতে? সবাই তো ঈদের আগে বাড়িতে যায়। মাংস নিলাম। ঈদের ছুটি কাটাতে বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে অনেকেই আবার ঘুরতে যাচ্ছেন ঢাকার বাইরে। আমরা ঈদের পর ফাইনালি সিলেট যাচ্ছে, সব আমার সব ফ্রেন্ডসরা মিলে। তো এখন ফাইনালি সময় পেলাম, এখন আর কি যাচ্ছি। এতদিন পর সবার ছুটি একসাথে মিলেছে, সো অনেক কষ্ট করে প্ল্যানটা হয়েছে, সো হোপফুলি ভালো একটা ট্রিপ যাবে। আমার ঢাকাটা একটু ফাঁকা ছিল, ঢাকাতে একটু বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরলাম, এখন একটু দেশের বাড়ি থেকে ঘুরে আসবো। ছুটি শেষ, তাই কর্মস্থলও ফিরছেন কেউ কেউ। বাসা থেকে ফিরতেছে। আমি আমার হাজবেন্ড দুইজনে ইন্টার্ন ডক্টর, তো আমাদের ছুটি শেষ, আমরা আমাদের ডিউটিতে আবার ব্যাক করতেছি। একই চিত্র রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। ঈদের পরে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যেতেছি, আত্মীয়স্বজন। কর্মস্থলে যাচ্ছি, ছুটি শেষ, আগামীকাল থেকে অফিস। একটু বাড়তি আয়ের আশায় যারা ঈদ কাটিয়েছেন রাজধানীতে, তারাই এখন বাড়ি ফিরছেন পরিবার পরিজন নিয়ে। বাসায় কাজ করি, তো এই হিসাবে আমার ঈদের পরে যাওয়ার কথা। আমার আব্বু আসতে পারে নাই, আমার স্বামী নিয়ে যেতেছে। বোনের কাছে বেড়াইতে আসছিলাম, ওরা কুরবানি দিছে, একটু মাংস নিয়ে বাড়িতে যাচ্ছি। এদিকে ঢাকা ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ স্বাভাবিকভাবেই রাজধানীতে ফিরতে শুরু করলেও এখনো তেমন ভিড় হয়নি ফিরতি যাত্রায়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বলেন, গরুর হাটেও টোকেনের নামে চাঁদাবাজি করা হয়েছে, যা নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। চলমান পরিস্থিতি নিয়ে মগবাজারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কয়েকদিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে ঢাকা মহানগর উত্তরের আমির বলেন, পশুর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের ঘোষণার সাথে বাস্তবের মিল নেই। ফলে এই অব্যবস্থাপনার কারণে রোগব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এই সময় তিনি সড়কের মৃত্যুর ঘটনা উল্লেখ করে সরকারের সমালোচনা করেন। এর মধ্যে বড় একটা অংশ সঠিক সময়ে না সরানোয় গলির মোড়ে স্তূপ হয়ে থাকে। ট্রাক ঢোকার আগে একটা টোকেন দেওয়া হয়েছে, প্রত্যেক ট্রাক 5,000 টাকা দিয়ে এই টোকেন সংগ্রহ করতে হয়েছে। বাইরে সব ঠিকঠাক, কিন্তু ভিতরে সদরঘাট সব কিন্তু আগের মতোই চালানো হয়েছে। ঢাকা উত্তরের রাস্তায় এখন একটা আতঙ্ক বিরাজ করছে। গত 3 মাসে সারা দেশে 854টি খুনের ঘটনা ঘটেছে। শুধু এই ঢাকা শহরে খুন হয়েছেন 61 জন। শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 18,344 টন কোরবানির পশুর বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে। ঈদুল আজহার তৃতীয় দিনে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে এই তথ্য জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সন্ধ্যায় ডিএনসিসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রাজধানীর ময়লা আবর্জনা ও ড্রেন পরিষ্কার সহ ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রবিবার সকাল থেকে কাজ শুরু হবে। তিনি জানান, ডিএনসিসি এলাকায় ঈদের তৃতীয় দিনও পশু কোরবানি হয়েছে, তাই বিভিন্ন এলাকা থেকে বর্জ্য এনে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STSA বর্জ্য জমা করা হয়েছে, যা রাতের মধ্যেই অপসারণ করা হবে। ঈদের তৃতীয় দিন 6টা পর্যন্ত 18,344 টন বর্জ্য আমরা ল্যান্ডফিলে অপসারণ করতে পেরেছি। আজও বিভিন্ন স্থানে পশু কোরবানি হচ্ছে, আমি নিজেও দেখেছি। সেই পরিমাণ যতটাই হোক না কেন, আমরা আজকে রাত্রে মধ্যে আবার সেই STSA এনে আগামীকালকে সেটিকে আমরা অতীতের ন্যায় সেগুলোকে আমরা ল্যান্ডফিলে অপসারণ করব। আমরা ইতিমধ্যেই মশক নিয়ন্ত্রণে রাখার জন্য অলরেডি আমাদের স্বাস্থ্য প্রধান কর্মকর্তা আছেন, কমিটি করেছেন, কালকে থেকে চলমান থাকবে কাজ।
ঈদের আনন্দে যখন রাজধানীবাসী পরিবার পরিজনের সঙ্গে উৎসব উদযাপনে ব্যস্ত, তখন নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নীরবে কাজ করে যাচ্ছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। পর্যাপ্ত পারিশ্রমিক ও সুযোগ সুবিধার প্রত্যাশা থাকলেও অনেকের ঈদ কেটেছে অন্যান্য দিনের মতোই। তবুও দায়িত্ববোধ থেকে থেমে নেই তারা। তাদের এই নীরব ত্যাগ আর জীবন সংগ্রামের গল্প তুলে ধরছেন জাহেদ আহমেদ বাবু। পবিত্র ঈদুল আজহা মুসলমানদের ত্যাগ, আনন্দ ও সম্প্রীতির উৎসব, কিন্তু এই আনন্দের মধ্যেও রাজধানী পরিচ্ছন্ন রাখতে মাঠে নগরের পরিচ্ছন্ন কর্মীরা। কুরবানির বর্জ্য অপসারণ, সড়ক ও অলিগলি পরিষ্কার রাখা এবং নগরবাসীকে দুর্গন্ধ, স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত রাখতে দিনরাত পরিশ্রম করছেন তারা। শুধু তাই নয়, কাঠফাটা রোদ কিংবা তীব্র গরম কিংবা ক্লান্তি, কোনো কিছুই যেন দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আর তাই তো নগরবাসী যখন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন, তখন তাদের হাতে ঝাড়ু আর বেলচা নিয়ে ছুটে চলা। যাদের নিরলস পরিশ্রমে অল্প সময়ের মধ্যেই হয়ে উঠছে কুরবানির বর্জ্যমুক্ত রাজধানীর অধিকাংশ এলাকা। রাইতের দিন 24 ঘন্টা স্যার কাম করতেছি, হি আবার স্যার আমগো মানবতা আমার পাই যায়। তবে দায়িত্ব পালনের এই গল্পের আড়ালে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা আর কষ্টের বাস্তবতা। অনেকেই বলছেন জীবনযাত্রার ব্যয় বাড়লেও সেই তুলনায় বাড়েনি তাদের আয় কিংবা সুযোগ সুবিধা। তারপরও কেউ কেউ আবার পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন সীমিত সামর্থ্য নিয়েই। 5,000 টাকা দিচ্ছে, আমরা শুনছি, টিভিতেও দেখছি, পেপারও দেখছি, কিন্তু আমাকে 5,000 টাকা দিছে না, আমাকে 2,000 টাকা দিছে। খুব আন্দোলন করে 2,000 টাকা নিছি। পরিচ্ছন্ন কর্মীদের কেউ কেউ অভিযোগ করেন সবাই সমানভাবে পাননি সরকার ঘোষিত 5,000 টাকার ঈদ বোনাস। 2,000 টাকা দিচ্ছে, তাও অনেক ঝামেলা করা হয়েছে। 5,000 করে টাকা দিচ্ছে, আমরা সুন্দরভাবে ঈদ করছি। কারো ভাগ্যে পুরো টাকা জুটলেও কেউ পেয়েছেন 2,000 টাকা। এতে করে অনেকের ঈদ হয়ে যায় ম্লান। ঈদের ছুটিতে যখন অধিকাংশ মানুষ উৎসবের আনন্দ উপভোগ করছেন, ঠিক তখনই রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে এভাবেই নীরবে কাজ করে যাচ্ছেন হাজারো পরিচ্ছন্ন কর্মীরা। তাদের নিরলস পরিশ্রম আর দায়িত্ববোধের কারণেই ঈদের আনন্দের পাশাপাশি পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ উপভোগ করতে পারছেন নগরবাসী। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। হজ পালন শেষে এবার দেশে ফেরার পালা। সকাল 10:30টার দিকে 419 হজ যাত্রী নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সৌদি আরবের স্থানীয় সময় রাত 12:10 জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইট। সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজিদের দেশে ফেরার এই যাত্রা। প্রথম দিনে 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5,434 জন হাজি। তাদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবতরণের পরে প্রত্যেক হজ যাত্রীকে দেয়া হবে 5 লিটার করে জমজমের পানি। এদিকে দেশে ফিরে প্রথম হজ ফ্লাইটের হাজিরা সরাসরি সরকারি হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। দেশে শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী 1086 জন। এ নিয়ে গত 76 দিনে মোট 583 জনের মৃত্যু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এই পর্যন্ত হাম ও উপসর্গে 583 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে 493 জন এবং হাম শনাক্তের পর মারা গেছে 90 জন শিশু। 15 মার্চ থেকে এই পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় 69,612 জন শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 55,705 জন শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে 52,050 জন শিশু বাড়ি ফিরেছে। এছাড়া গত 15 মার্চ থেকে এই পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 8,996 জন। পবিত্র ঈদুল আজহার পরদিন চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন হাজারো মানুষ। সকাল থেকেই পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, পার্কি সমুদ্র সৈকত ও গুলিয়াখালী সি বিচে ছিল দর্শনার্থীদের সরব উপস্থিতি। পতেঙ্গা সমুদ্র সৈকতে শিশু কিশোরদের আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ ঘোড়ার গাড়িতে চড়েছেন, কেউ সাগরের ঢেউয়ের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন। একইভাবে ফয়েজ লেক ও চট্টগ্রাম চিড়িয়াখানাতেও ছিল দর্শনার্থীদের ভিড়। এদিকে বাড়তি পর্যটক সামাল দিতে বিভিন্ন স্পটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ঈদের অনাবিল আনন্দ আর ছুটিকে স্মরণীয় করে রাখতে প্রকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত হবিগঞ্জের চুনারু ঘাট ও মাধবপুর উপজেলার অংশ জুড়ে বিস্তৃত সাতছড়ি জাতীয় উদ্যানে ঢল নেমেছে হাজারো পর্যটকের। ঈদের পর ঈদ পাথরের যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে একটু শান্তি খুঁজে ও প্রকৃতির সান্নিধ্য পেতে ঈদের দ্বিতীয় দিন পর্যটকদের এই মিলন মেলা বসেছে। ঈদের ছুটিতে পরিবার পরিজন ও প্রিয়জনদের সাথে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানের চিরসবুজ অরণ্যে মেতে উঠেছেন নানা বয়সী মানুষ। কেউ বনের সবুজ ছায় হেঁটে বেড়াচ্ছেন, কেউ প্রিয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করছেন। ঈদের ছুটিতে সিলেটের চা বাগানগুলোতে নেমেছে দর্শনার্থীদের ঢল। ঈদের দিন থেকেই লাক্কাতুরা ও তারাপুর চা বাগানে ছিল উপচে পড়া ভিড়। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, উঁচু নিচু টিলা আর চায়ের সবুজ গালিচা দেখতে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন প্রকৃতিপ্রেমীরা। বিকেল গড়াতেই পুরো এলাকা পরিণত হয় পর্যটকদের মিলন মেলায়। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, আবার অনেকে ফটো সেশন ও ভিডিও ধারণে ব্যস্ত সময় কাটিয়েছেন। পর্যটকদের ভাষ্য, সিলেটের চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ও নিরাপদ পরিবেশ তাদের বারবার টেনে আনে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার বাইরে একটু মুক্ত শ্বাস নেওয়ার জন্য আমার কাছে মনে হয় সিলেটটাই পারফেক্ট বলে মনে হয়। আমার অনেক ভালো লাগে, বিশেষ করে বাগানের মানে পরিবেশ। আমি আমার মামার সাথে বাগানে এসেছি, খুব সুন্দর। আমার এখানে ভালো লেগেছে, চা বাগান দেখেছি আর ওই যে টিলাগুলো, বড় বড় টিলাগুলো, এগুলো দেখতেছি। ঈদুল আজহার ছুটিতে মৌলভীবাজারের অন্যতম পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত এখন পর্যটকদের মিলন মেলায় পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর পুরো এলাকা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর জলপ্রপাতের শীতল পরশে আনন্দ উচ্ছ্বাসে সময় কাটাচ্ছেন পর্যটকরা। জরিপ প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঈদুল আজহার ছুটিতে প্রকৃতিপ্রেমীদের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করছেন দেশের অন্যতম বৃহৎ এই জলপ্রপাতে। জলপ্রপাত এলাকায় প্রবেশ করতেই চোখে পড়ে উৎসব মুখর পরিবেশ। কেউ দল বেঁধে ঝর্ণার শীতল জলে নেমে আনন্দে মেতে উঠেছেন, আবার কেউ দাঁড়িয়ে উপভোগ করছেন প্রায় 200 ফুট উপর থেকে নেমে আসা জলধারার মনোমুগ্ধকর দৃশ্য। চারপাশের সবুজ পাহাড়, চা বাগান আর নির্মল প্রকৃতি পর্যটকদের মুগ্ধ করছে। আমার তো যতবার আসি ততবারই আসতে মন চায়। আসলে অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না। আমাদের এখন সিলেট আসাটা মনে করি সার্থক হয়েছে। খুব ভালো একটা আমরা সময় পার করতেছি। ভ্রমণ পিপাসুরা বলছেন, মাধবকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য বারবার তাদের এখানে টেনে আনে। পাহাড়ি পথ, পাখির কলতান আর ঝর্ণার অবিরাম জলধারা ভ্রমণের ক্লান্তি দূর করে এনে দেয় প্রশান্তি। ঈদের ছুটিতে আমরা সবাই মিলে মাধবকুণ্ডতে বেড়াতে এসেছি। মাধবকুণ্ড অনেক সুন্দর। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে টুরিস্ট পুলিশ। ঈদের শুরু থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামাল দিতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন তারা। এখনো পর্যন্ত কোনো অঘটন ঘটে নাই বা সুন্দর মতো দর্শনার্থী আসছে যাচ্ছে, তো আশা করি পরবর্তীতে আর এমন কোনো ঘটনা ঘটবে না। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি মাধবকুণ্ড জলপ্রপাত শুধু দর্শনার্থীদেরই নয়, স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টদের মাঝেও ফিরিয়েছে প্রাণ চাঞ্চল্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।